আমাদের যে আদিম যুগে আমাদের যে প্রবৃত্তি ছিল আর আধুনিক সভ্য মানুষের যে প্রবৃত্তি তার তো ফারাক হয়েছে। ফারাক কেন হয়েছে? কারণ যুক্তি কোথাও না কোথাও প্রবৃত্তিকে বলে না এটা করিস না, এটা ঠিক না, এটা ভুল। আমি যদি আমাকে শোনাতে পারি এটা ঠিক না, এটা ভুল, তাহলে নিশ্চয়ই আমি সেটা করবো না, প্রবৃত্তিকে আটকাবো। তা এখন ধরো তোমরা সবাই কেউ এখানে 7-8 বছরের শিশু, আর কত 12 বছর থেকে ভর্তি হচ্ছে এখানে না, 12-13 বছর থেকে বোধ হয় 15, 16, 17 পর্যন্ত তোমরা সবাই আছো। এবং আমরা ভালো করেই জানি যে এক একটা বয়সের এক একটা ধর্ম থাকে, সেই বয়সে আমরা সেই কাজগুলো করি এবং বড় হতে হতে শৈশবের অনেক কাজ বা অনেক চিন্তা ইচ্ছেগুলো আমাদের মরে যায়, সেগুলো করতে যে আমরা চাই না। ধরো তোমরা যারা এইচএসে পড়ো, শোনো একটু মন দিয়ে শোনো, আমি বেশিক্ষণ বলবো না। তোমরা যারা এইচএসে পড়ো, তোমরা কি ক্লাস 5-এ যে যে কাজগুলো করতে সেগুলো করো? এখন আসবে এখন গুটি খেলবে, তোমরা খেলবে না। ঠিক এখন যেটা করতে ইচ্ছে করছে আমাদের বয়স আর করবে না, বলে তোর ওটা কি করে, তোমার খারাপ লাগবে। অর্থাৎ বয়সের সাথে সাথে যখন আমাদের ম্যাচুরিটি বাড়ে তখন আমরা নিজে থেকেই বুঝে যাই ওটা আমাদের ঠিক কাজ ছিল না, কিন্তু বুঝতে অনেকটা দেরি হয়। মানুষ কেন অন্যান্য প্রাণী থেকে এগিয়ে গেল তোমরা জানো? মানুষ বুদ্ধিকে সংরক্ষণ করতে পেরেছে। অর্থাৎ আমি সারা জীবন ধরে যা বসেছি সেটা লিখেছি, আমার পরের প্রজন্ম সেটা সে জীবন থেকে নয় বই থেকে জেনে যাচ্ছে। এই জন্য মানুষ এগিয়ে গেছে। অন্যের বানরকে জন্মের থেকে আবার নতুন করে শিখতে হয়, মানুষকে শিখতে হয় না। মানুষ যেহেতু বই লিখে তার জ্ঞান সংরক্ষণ করে এবং একজন আরেকজনকে দেয়, সে ছোট থেকে জেনে যায় যে ওটা ভুল, নাহলে তো আমরা আজও কাঁচা মাংস খেতাম। তো এই যে মানুষ অন্যের বুদ্ধি নিয়ে নিজের জীবনকে কাজে লাগায় বলে মানুষ এক জীবনে অনেক কিছু করতে পারে। আমরা শুধু বলছি যে এগুলো ভুল এগুলো ঠিক, তোমরা নিজেরা ভেবে দেখবে। কয়েকটা পয়েন্ট আমাকে কোরআন বলেছে, সেইগুলো আমি বলছি। বলছিল যে ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল আসক্তি বেড়ে গেছে। তো আমি আসার সময় কয়েকজনের সঙ্গে গল্প করলাম, ওরা বলতে চাইছিল না যে আমরা মোবাইল দেখি। তারপর আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কিরে তোরা জানিস, এখন ওরা হাসবে হয়তো, যে তোরা ভিডিও এডিট করতে জানিস? ওরা প্রথমে বলছিল না, তারপর আমি শিখবো ওরা বলছে, তারপর দেখি সব জানে, ওরা ভিডিও এডিট করতে জানে, অডিও এডিট করতে জানে। এটা জানবে, এটা তো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট একটা হয়েছে, সবার হাতে মোবাইল এসছে, জানাটা ক্ষতি নয়। কিন্তু কতটুকু মোবাইলে আমি সময় দেবো আর কতটুকু মোবাইলে সময় দেব না, এটা জানা খুব জরুরি। তুমি 1 ঘন্টা মোবাইল করতে পারো, কিন্তু তুমি সারাদিন ধরে মোবাইল করলে তোমার জীবনে খুব খুব ক্ষতি হবে। কি কি ক্ষতি হবে তার তো লম্বা লিস্ট আমি সারাদিন বলতে পারি, তো বলা তো দরকার নেই, বলবো না। শুধু এইটুকু বলবো যে আজকে আমাদের কাছে শিক্ষা গ্রহণ করার যেমন প্রচুর অপরচুনিটি এসেছে মোবাইলের জন্য, আবার আমাদের নষ্ট হয়ে যাওয়ার জন্য প্রচুর অপরচুনিটি আছে মোবাইলে। একটা মোবাইলকে আমি কিভাবে ব্যবহার করব সেটা আমার নিজের কাছে আছে। আমি যদি মনে করি খারাপ হবে, মোবাইল আমাকে একদম শেষ করে দেবে, একদম শেষ করে দেবে। আবার যদি আমি মনে করি আমি মোবাইলকে কাজে লাগাবো আমার শিক্ষার জন্য, তাহলে আমি অনেক বেশি ওখান থেকে সুবিধা নিতে পারি। তো এবারে কি হয়, একটা বাচ্চা সে সবসময় এডিক্টেড কোন দিকে হবে? পড়ার বাইরের জায়গাটা এডিক্টেড হতে থাকে, আমি দেখেছি। তখন কি হয়, এই মোবাইল আমাদের কি করে, আমি তোমাদের একটা ছোট উদাহরণ দিয়ে অন্যতে যাবো, কারণ অত সময় নেই। আমাদের ব্রেনের 2টো পার্ট, 3টে পার্ট, কিন্তু একটা তো পশুদেরও আছে, তাই মানুষের ব্রেনের 2টো পার্ট, বাম মস্তিষ্ক, ডান মস্তিষ্ক। যখন টিভি আবিষ্কার হয়নি তখনকার মানুষদের যদি মস্তিষ্ককে পরীক্ষা করা যায়, দেখা যেত তাদের ডান মস্তিষ্ক অত্যন্ত সচল। টিভি আবিষ্কার হওয়ার পর থেকে যত আমরা দৃশ্য শ্রাব্য মাধ্যমের দিকে গেছি তত আমাদের ডান মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। রেডিও পর্যন্ত ঠিক ছিল, এরপরে ওই টিভি থেকে আমরা এখন মোবাইলে চলে আসার পর সব জিনিস আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে চাই। এইটা আমাদের ডান মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করছে। ডান মস্তিষ্কের কাজ কি? কল্পনা করা, আবেগকে নিয়ন্ত্রণ করা। ফলত আমাদের ডান মস্তিষ্ক যখন ক্ষতিগ্রস্ত হয়, আমরা যখন দৃশ্য মাধ্যমে থাকি, বই পড়তে ইচ্ছা করবে না। বই কিন্তু ওই যে বর্ণগুলোকে, আমাদেরকে ইমেজগুলোকে কনভার্ট করে ডান মস্তিষ্ক, এবং তারপর আমরা ছবিটা দেখতে পাই, ওই পার্টটা ক্ষতিগ্রস্ত হয়। ফলত যে যতক্ষণ ভিডিও দেখে তার মনে রাখার ক্ষমতা তত কমতে থাকে। বুঝতে পারলে? এটা মারাত্মক প্রভাব পড়ে। আর বাকি জায়গাগুলো তো আমি বাদ দিচ্ছি, ওটা বলবো না। সেকেন্ড যে জায়গাটা তোমাদের মধ্যে কাজ করছে, অনেকে শুনছি, ধরো যাদের বয়স 16-17, তাদের যে বিকাশ ঘটছে, দৈহিক বিকাশ ঘটে, সেই বিকাশ আমাদেরকে বহুমুখী আকর্ষণ তৈরি করে। কিন্তু তোমাদের আমি একটা কথা বলবো, যেমন তুমি 6-7 বছর বয়সের অভ্যাসগুলো 16-17 বছর বয়সে করছো না, 30-32 বছর
তোমার কমে যাবে। 16-17তে যে জিনিসগুলো তোমার ভালো লাগছে, মনে হচ্ছে এটার জন্য আমি প্রাণ দিতে পারি, 30-এ এসে মনে হবে একেবারে বেকার ওটা ছিল। একদম এ নিয়ে কোনো সংশয় নেই, কোনো সংশয় নেই। আমরা ওই জীবনটা পার করেছি। কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে যে একটা মানুষ যখন সারা জীবন কোন জিনিসটা তার ভিত্তিভূমি, আমরা কোন জিনিসটার উপর দাঁড়িয়ে থাকলে কোনো অবস্থাতে আমাদের সিদ্ধান্তগুলো ভুল হবে না। একটা ভুল সিদ্ধান্ত সঠিক হতে পারে যদি ওই ভিত্তিভূমিটার উপর আমরা দাঁড়িয়ে থাকি। সেটা কি জানো? মানব সভ্যতার চিন্তক প্রচুর এসেছে, কিন্তু সমাজকে কিভাবে সংশোধন করা যাবে কেউ ঠিকঠাক বলতে পারছিল না। কি এমন একটা জিনিস যেখানটা নাড়িয়ে দিলে পুরো সমাজটা অনেক বেশি সুস্থ সমাজ হয়ে দাঁড়াতে পারবে। প্রচুর দার্শনিকেরা এসেছে, চিন্তকেরা এসেছে, কেউ বলতে পারেনি। কেউ বলতো সমাজকে সংশোধনের জন্য সংস্কৃতির সংশোধন দরকার, কেউ বলতো সমাজ সংশোধনের জন্য পরিবার চিন্তা করা ঠিক দরকার, নানা রকম। ঊনবিংশ শতাব্দীতে একজন দার্শনিক এলেন, চিন্তক এলেন, তার নাম কার্ল মার্কস। তিনি বললেন নাড়াও অর্থনীতিটা। মানুষকে যদি অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করা যায় তাহলে বাকি সবটা আপনার থেকে শুদ্ধ হয়ে যাবে। আমি তোমাদের বলবো, তোমরা যদি নিজের পায়ে দাঁড়াতে পারো তারপর যে সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক, আর কারো কথা শোনার দরকার নেই। কিন্তু নিজের পায়ে না দাঁড়িয়ে যে সিদ্ধান্ত নেবে সেটাই ভুল হবে, এবং সেটা যদি তুমি সব থেকে ভালো সিদ্ধান্ত মনে করছো সেটাও ভুল হবেই। কারণ তোমাকে বন্দী থাকতে হবে। তুমি যার কাছ থেকে অর্থনৈতিক স্বাধীনতা নিতে চাও, সে তোমার যত আপনই মনে হোক না কেন, সে মানুষটা তার মতো তোমাকে গড়তে চাইবে। তোমাকে অন্যের খাপে বড় হতে হবে। আর তুমি যদি নিজের পায়ে দাঁড়িয়ে থাকো, তখন তোমার যে ভালো লাগার গুলো, উইশেস গুলো, ডিজায়ার গুলো তুমি নিতে পারবে। কেউ তোমার উপর চাপিয়ে দিতে চাইলে আমি করবো না, আই উইল নট ডু দ্যাট। কিন্তু তোমার টাকা নেই নিজের, সে বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, স্বামী হোক, যেই হোক, সে কিন্তু বলবে তোমাকে আমি টাকা দিচ্ছি, তুমি আমার মতো শুনবে না মানে। অর্থাৎ পরাধীন জীবন যাপন না করতে চাইলে সবার আগে আমাদের বুঝতে হবে নিজের পায়ে দাঁড়ানো। অর্থাৎ নিজের পায়ে না দাঁড়িয়ে তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ ও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানে তোমাকে লাখের উপর ছেড়ে দিতে হবে, অন্য মানুষের উপর ছেড়ে দিতে হবে নিজের জীবনটা। ফলত তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। আমরা পড়ানোর মতো এত ছেলে মেয়ে পড়াই না, কিন্তু কম পড়িয়েছি কিছু। আমরাও দেখেছি যে আমার একটি ব্যাচের অত্যন্ত প্রতিভাময়ী ছাত্রী, আমি মনে করি, আমি সারা জীবন ধরে আমি মনে করি ভারতবর্ষের যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা রাখতো। সেটা আইপিএস হতে পারে, আইএস হতে পারে। মেয়েটার বিয়ে হয়ে গেল 16 বছর বয়সে। তারপর কোটিপতি ঘরে বিয়ে হয়েছে, চিন্তার কোনো কারণ নেই, টাকা পয়সা কোটিপতি ঘরে। কিন্তু সে এত দুঃখ করে, এত দুঃখ করে, আর আমার এত খারাপ লাগে যখন ও আমার সাথে দেখা হয়, বলে ওর বান্ধবীরা সবাই এখন নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, কেউ মাস্টার, কেউ বড় বড় জায়গায় চাকরি করে। ও ওদের মধ্যে শ্রেষ্ঠ ছিল। ওর বাবা মা খুব ভালো ছেলে পেয়েছিল, কোটিপতির বাড়ি, ও বিয়ে দিয়ে দিয়েছে। এখন ওর মনে হচ্ছে ওর কিছুই নাই। ও বলে স্যার আমার তো কিছুই নাই, আমি শূন্য হয়ে গেছি। তখন কিন্তু বুঝতে পারিনি, বুঝতে পারছো যখন 26 বছর বয়স, আই এম ভ্যাকেন্ট। এইটা অর্থাৎ আমরা যদি পড়াশোনা করতে পারি, সেই সুযোগটা আমরা পাই, আমরা নতুন মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারি, তখন যে পৃথিবীটা আমরা পাবো, আর পড়াশোনা বাদ দিয়ে অন্যদিকে ছুটে যাই যদি, তখন যে পৃথিবীটা, দুটো সম্পূর্ণ আলাদা হয়। তাই আমি মনে করি দুটো জিনিস মাথায় রাখতে হবে, পড়াশোনা কমপ্লিট করতে হবে আমাদের, আর নিজের পায়ে দাঁড়াতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটা আমি তোমাদেরকে বলবো, তোমরা না শুনলে তোমাদের বিষয়, শুনলে আমার মনে খারাপ কিছু হবে না, এটা আমি মনে করি। আর যেটা বলার, অনেকে অনেক কিছু বললেন, আমি আমি আর বলবো না, 2 মিনিট বলছি তোমাদের। বাচ্চারা এখানে বসে আছে, ওরাও শুনুক। দেখো, সার্বিক বিকাশের কথা বলছে বারবার তোমাদের স্যার। পুরাণকে আমিও খুব ভালোবাসি, কারণ আমরাও তো এইরকম ভাবে চিন্তা করি যে প্রত্যেকটা মানুষ সার্বিক বিকাশ হোক। সার্বিক বিকাশ মানে কি? শুধু তুমি পড়াশোনা করলে, অনেক নাম্বার পেলে, একটা চাকরি পেলে, এটা এক ধরনের বিকাশ, অর্থনৈতিক বিকাশ। দ্যাটস গুড, ফাইন, এটা তো করতেই হবে, নাম্বার বেশি পেতে হবে, এই কথা আমি মানবো না। ও বলছিল যে নাম্বার না পেলেও কিছু না, আজকের দিন চলবে না, পেতে হবে। আমি নাম্বার পাইনি, তাহলে আমি তোমাকে বলতে পারি না যে তুমি নাম্বার তোমায় পেতে হবে, নাহলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। কিন্তু নাম্বার পেলেই হবে না, তোমাকে সম্পূর্ণ বিকাশ যদি পেতে হয়, তাহলে কিভাবে তুমি পাবে? তোমাকে দেখতে হবে জীবন সম্পর্কে সঠিক বোধের দরকার। সঠিক বোধের অভাব হলে কি হয় জানো তো?
মনে করো আমি অনেক টাকা পয়সা রোজগার করেছি, কিন্তু আমার এই টাকাটা আমি কোথায় খাটাবো?